সমান। নায়েব মশাই ইতিমধ্যে কখন যে তক্তপোষের তলায় লুকিয়েছিলেন সেখান থেকে তার গোঙানি শোনা গেল। অমন যে জমিদার মশাইয়ের লম্বা চওড়া ভোজপুরি দরোয়ান সে পর্যন্ত পেতল বাঁধানো লাঠি ফেলে কোথায় যে গেল তার আর পাত্তা পাওয়া গেল না। খানিক বাদে একটু সামলে উঠে জমিদার মশাই প্রথমেই ডাকলেন, নায়েব মশাই। তক্তপোষের তলা থেকে জবাব এলো, আজ্ঞে। নায়েব মশাইকে তক্তপোষের তলায় দেখে সবাই তো অবাক। মাকড়সার জাল টাল মেখে তিনি বেরিয়ে আসতে জমিদার মশাই চটে উঠে জিজ্ঞেস করলেন, আপনি ওখানে কি করছিলেন? নায়েব মশাইয়ের উপস্থিত বুদ্ধি কিন্তু খুব বেশি। অম্লান বদনে তিনি জবাব দিলেন, আজ্ঞে, একটা দলিল পড়ে গেছিল, তাই খুঁজছিলাম। এই তো গেল সেকালের ডাকাতির দৌত্য পর্ব। তারপরের ব্যাপার আরও চমৎকার। জমিদার মশাইয়ের এতখানি পরিচয় হওয়ার পর আর বোধহয় তাকে ছাড়া উচিত হবে না, সুতরাং তার গল্পই বলা যাক। আমাদের জমিদার মশাই বড় কেউকেটা নন, একটা আস্ত পরগনা তার দখলে। গড়ের মতো তার বাড়ি, পাইক বরকন্দাজ লাঠিওয়াল তারও বড় কম নয়, কিন্তু তবুও তাকে কালু সর্দারের ভয়ে অস্থির দেখে সেকালের ডাকাতদের প্রতাপ বোধ হয় কিছুটা বোঝা যায়। নায়েবের পর জমিদার পরামর্শ করার জন্যে ডাকতে পাঠালেন তার বড় ছেলে ধনঞ্জয়কে। অবশ্য ধনঞ্জয়ের মতামতের ওপর তার যে বিশেষ আস্থা ছিল এমন নয়। গোয়ার বলে তার আশা তিনি একরকম ছেড়েই দিয়েছিলেন। তবু হাজার হোক বড় ছেলে তো, একবার ডাকা উচিত বলেই তার মনে হলো। কিন্তু পাইক খানিক খুঁজে এসে খবর দিলে, তিনি নেই হুজুর। জমিদার মশাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, নেই কি রে? দেখগে যা, আখড়ায় গিয়ে হয়তো লাঠি চালাচ্ছে। বেটার ওই তো কাজ, চাষা হয়ে কেন যে জন্মায়নি তাই ভাবি। আজ্ঞে, তিনি সকালে 52 গ্রামে গেছেন। জমিদার মশাই এবার মাথায় হাত দিয়ে বসে পড়লেন। মারলে, এরা সবাই মিলে আমায় মারলে, জানি আমি। একদিন গোয়ার তুমি করে প্রাণটাও দেবে। এই সময় বাবলাডাঙ্গা পেরিয়ে মাথা খারাপ না হলে কেউ যায়? হঠাৎ কি মনে করে তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, সঙ্গে কারা গেছে? আজ্ঞে, সঙ্গে তিনি কাউকেও যেতে দেননি।